রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভবাপুর থানা বিএনপি এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ভবাপুর থানা বিএনপি, পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আবহাওয়া অত্যন্ত খারাপ। এই আবহাওয়ার মধ্যেও আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ অত্যন্ত কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই জন্য নেতৃবৃন্দ সহ আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে আপনারা অনেকে অনেক ভালো কথা আলোচনা করেছেন। যেহেতু সময় সংক্ষেপ, নামাজে যেতে হবে, সেই কারণে আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বন্ধুরা আমার, জিয়া, শহীদ জিয়া এই দেশে এসেছেন বারে বারে মানুষের বিপদের সময়। এই জিনিসটা কিন্তু আপনাদের আমাদের সকলের মনে রাখবেন। বিরাম বিপদের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখন প্রথম আসলেন? আমরা স্বাধীনতা আন্দোলন শুরু করিনি, আমরা স্বৈরাচারী সরকার গঠনের জন্য আন্দোলন শুরু করেছিলাম। পাকিস্তানিরা আমাদের দেশকে, আমাদের এই বাংলা ভূখণ্ডকে, পূর্ব পাকিস্তানকে শোষণ করত, আমাদের সমস্ত জিনিসকে তারা নিয়ে যেত, আমরা অভাবগ্রস্ত থাকতাম। তার বিরুদ্ধে এই সংগ্রাম শুরু হয়েছিল। সেই সংগ্রাম আস্তে আস্তে গণ আন্দোলনে, আন্দোলনে রূপান্তরিত হলো এবং শেষ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হলো। প্রিয় বন্ধুগণ, আপনাদের মনে আছে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, কিন্তু পূর্ব পাকিস্তানের যেহেতু আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ অর্জন করলো, সেই সময় ক্ষমতা দেয় নাই। পশ্চিম পাকিস্তানের লোকরা ক্ষমতা দেয় নাই আমাদের কাছে, যার কারণে আন্দোলন এবং সংগ্রাম শুরু হয়েছিল। সেই সংগ্রাম এবং আন্দোলনে যখন 25শে রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন আলোচনা এবং কালক্ষেপণ করে 25শে রাত্রিতে আপনার ঢাকাতে যখন আক্রমণ করে, ঢাকায় যখন আমাদের মানুষের উপরে আক্রমণ করে, সারা বাংলাদেশে যখন মানুষকে ধরপাকড় শুরু করে এবং হত্যাযজ্ঞ চালায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে গেছিল। বাংলাদেশের মানুষের করণীয় কিছু ছিল না। বাংলাদেশের মানুষরা হায় হায় করে সেই দিন কি করবে, কি করবে কি না করবে, এইভাবে আলোচনার মধ্যে মানুষ ছিল। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম কালুরঘাট পেটার কেন্দ্র থেকে একটি শব্দ ভেসে আসলো, আমি শহীদ, আমি জিয়াউর রহমান বলছি, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আপনারা সবাই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন। সেই সময় বাংলাদেশের ছাত্র কৃষক জনতা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের হানাদার থেকে মুক্ত করার জন্য লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন। একমাত্র জিয়াউর রহমান সেদিন যদি এই আহ্বান না দিতেন, কি হতো আমরা বলতে পারবো, মানুষ বলতে পারবো না। কিন্তু জিয়াউর রহমানের আদর্শে সেই দিন মানুষ সাড়া দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিনকে আত্মসমর্পণ করলেন পাকিস্তানিদের কাছে, আর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন। এটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। আমি সংক্ষেপে বলতে চাই, তারপরে আসেন শেখ মুজিবুর রহমান, দেশ স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান কিন্তু ক্ষমতায় আসতেন, তাই না? জিয়াউর রহমান বেড়াকে ফিরে গেলেন, রাষ্ট্রের দায়িত্ব নিলেন শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ, আপনাদের নিশ্চয় মনে আছে, সারা বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। অর্থাৎ ওপার বাংলা এপার বাংলা এক করার যে স্লোগান, সেই জয় বাংলার স্লোগান আমাদের মধ্যে চলে আসে।
আমাদের মধ্যে শেখ মুজিবুর রহমান বহুদলীয় গণতন্ত্র ছিল, সেটাকে ধ্বংস করে দিল। একদলীয় শাসন 22 সাল কায়েম করেছিল, আপনাদের মনে আছে? 4টে সংবাদপত্র ছাড়া আর কোনো সংবাদপত্র ছিল না। মজলুম জননেতা মৌলানা ভাসানী সহ, আতর রহমান খান সহ, মশিউর রহমান সহ বাংলাদেশের যত বিরোধী দলীয় নেতা আছে প্রত্যেককে গ্রেফতার করা হলো। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবার বিপন্ন হলো। খন্দকার মোস্তাকের নেতৃত্বে শেখ মুজিবকে হত্যা করা হলো। হত্যা করার পর 7ই নভেম্বর হত্যা করার পর মোস্তাক ক্ষমতা দখল করলেন, কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র শেষ হলো না। 7ই নভেম্বর জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। 3রা নভেম্বর জিয়াউর রহমান সহ বহু মুক্তিযোদ্ধাকে সেদিন গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ে সিপাহী জনতার একটি বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার বাংলাদেশের মানুষের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের পাশে আসলে দাঁড়িয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব আসলেন, রাষ্ট্রপতি হলেন, সংক্ষেপে বলে যায় রাষ্ট্রপতি হলেন এবং জনগণের ভোটে রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং তিনি এসেই কিন্তু আবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, বহুদলীয় গণতন্ত্র তিনি চালু করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র, পাকশাল সংবাদের যে স্বাধীনতা যেগুলো হরণ করা হয়েছিল সেগুলো আবার তিনি ফেরত দিলেন। জামাতে ইসলাম আজকে অনেক কথা বলেন, সেই দিন কিন্তু জিয়াউর রহমানের কারণে জামাতে ইসলাম আবার রাজনীতি করার সুযোগ পেলেন। আবার আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলেন। শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে বিরত এনেছিলেন এবং প্রতিহিংসার রাজনীতি তিনি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং তিনি একমাত্র নেতা, মৌলানা ভাসানী স্বাধীনতার পর এসে বাংলাদেশে বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লি হুঁশিয়ার। আর জিয়াউর রহমান এসে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললেন, পিন্ডি নয়, দিল্লি নয়, অন্য কোন দেশ নয়, আমরা বাংলাদেশে এই 54,000 বর্গ মাইলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করব সবাই হচ্ছে বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসাবে এই বাংলাদেশে বসবাস করব। বাংলাদেশের অস্তিত্ব আমরা মাথা উঁচু করে এই বাংলাদেশে দাঁড়াবো। আমরা কারো অধীনে রাখবো না, আমরা কারো কাছে মাথা নত করবো না। জিয়াউর রহমান সেই জন্যই কিন্তু এই বিপদের সময় উপস্থিত হয়েছিলেন। এবং তিনি কি করেছিলেন? তিনি মনে করেছিলেন একটি সুজলা সবলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে তুলবেন। তিনি ছাত্রদেরকে ট্রেনিং দিচ্ছিলেন, যুবকদেরকে ট্রেনিং দিচ্ছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে, সব কথা বলতে চাই না, তিনি একমাত্র নেতা যিনি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন, উন্নয়নের বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, বাংলাদেশের অভাব, পালায় পাতায় মানুষকে দাফন করা হতো, মনে আছে না? শেখ মুজিবের সময় এই যমুনা নদী দিয়ে আমরা দেখেছি অনেক মানুষকে কবর দিতে পারে নাই, 74-এ দুর্ভিক্ষে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতি ভিত্তির উপরে দাঁড়ানো করানোর জন্য তিনি উৎপাদনকে 2 গুণ 3 গুণ 4 গুণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং শুধু কৃষি উৎপাদন নয়, পাশাপাশি শিল্প উৎপাদন ব্যবস্থাকে তিনি গড়ে তোলার জন্য, শিল্প উৎপাদন ব্যবস্থা স্ফুরণ ঘটানোর জন্য মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নিলেন। আর কি সারা বাংলাদেশ জেগে উঠলো। পার্শ্ববর্তী রাষ্ট্ররা দেখলো যে এই বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না, বাংলাদেশ জেগে উঠছে, বাংলাদেশ একটি শক্তিশালী ভিত্তির উপর তার করিয়ে দিচ্ছে জিয়াউর রহমান। সেই কারণে চক্রান্ত, ষড়যন্ত্র, চক্রান্তের পর চক্রান্ত করে, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশকে মিশিয়ে দেওয়া যাবে, বাংলাদেশকে ধ্বংস করা যাবে। কিন্তু না ভাইরা, বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছিলেন, সেই আদর্শকে হাতে নিয়ে এই বাংলার মানুষ জেগে উঠেছিল।
জিয়ার নেতৃত্বে আজকে সেই দিন আবার বাংলাদেশ ঘুরে দাঁড়ালো এবং বাংলাদেশ জেগে উঠল। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে। সেই বাংলাদেশ কে নিয়ে আবার চক্রান্ত হলো, ষড়যন্ত্র হলো। এখন বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা, আমার 21শে আগস্ট আমি আসামে ছিলাম। এই আগস্ট কেন ঘটনা ঘটানো হয়েছিল? একটি ঘটনা ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি ঘটনা ঘটানোর দরকার, সেই জন্যই ঘটনা ঘটেছে। এই মোল্লা মাসুদরা তারা সেদিন গ্রেপ্তার হলো, বাংলাদেশে নতুন করে ঘটনা সৃষ্টি করার জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছিল। ওই দিনে কিন্তু তারাই এই ঘটনার সাথে জড়িত ছিল এবং ঘটনাকে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশকে দখল করার একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত সেদিন ছিল। সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রই কিন্তু আজকেও আবার বাংলাদেশে আজকে উপস্থিত হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, সেই কারণে বলতে চাই যে মানুষ অনেকে বলে সেই জন্যই বলতে চাই যে আমাদের রাজনীতিটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়াউর রহমানের রাজনীতিটা কিন্তু আপনাদের উপলব্ধি করতে হবে। আমাদের বাংলাদেশটা 54,000 বর্গ মাইল, এই 54,000 বর্গ মাইলের বাংলাদেশকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা করব। মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলেই একত্র থাকবো, ওই অন্যের সাথে মিলিত হব না কোনোদিন। বাংলাদেশ জেগে উঠবে, মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশের 54,000 বর্গ মাইলে আমরা একটি উন্নয়নের, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে মানুষের মানুষের ভেদাভেদ থাকবে না, যেখানে প্রতিহিংসার রাজনীতি থাকবে না। বন্ধুরা আমার, খালেদা ক্ষমতা এসে কি শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল? শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের কি জেলখানে নেওয়া হয়েছিল? নেওয়া হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতার করলো, আমাদের গ্রেফতার করলো, নানান ভাবে মানুষকে অত্যাচার উৎপীড়ন করা হলো, মানুষকে আয়না ঘরে রাখা হলো, মানুষকে যারাই কথা বলবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থার সৃষ্টি হলো। আপনারা দেখেন যে কিভাবে কঠিন একটি স্বৈরাচার সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা, এবং কার ইঙ্গিতে সৃষ্টি হয়েছিল? পার্শ্ববর্তী রাষ্ট্রের ইঙ্গিতে সৃষ্টি হয়েছিল। কেন সৃষ্টি হয়েছিল? বাংলাদেশকে উলঙ্গ করে দেওয়ার জন্য। কিন্তু অনেক কাজ তারা করেছে। বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেই কারণেই বলতে চাই যে তারেক জিয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কেন চায়? এটা আমরা নির্বাচন আরো 6 মাস পরে হলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ষড়যন্ত্র চলছে। যে কোনো সময় এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যেতে পারে। সেই কারণে আমরা বলছি, জনগণের কাছে ক্ষমতা দেন, জনগণ তার দায়িত্ব গ্রহণ করবে। জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, তারা দায়ী থাকবে কি হবে না হবে। কিন্তু যেহেতু নির্বাচিত সরকার না, যে কোনো সময় উলট পালট হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু এই ষড়যন্ত্রকে নির্মূল করার জন্য কিন্তু আমরা নির্বাচন আগে চাই। সেই জন্যই আমরা বলতেছি যে ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচনটা করবে। আরেকটি কথা কি বলতে চাই যে তারেক রহমান আবার সেই জিয়াউর রহমানের ভাষাই বলেছেন যে দিল্লিও চাই না, পিন্ডিও চাই না, আমাদের বাংলাদেশ সবার আগে। বাংলাদেশ জেগে উঠবে, এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ গড়ে উঠবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে, হিংসা বিদ্বেষ থাকবে না। এই দেশের মানুষ একে অপরের ভাই এবং বন্ধু হিসেবে বসবাস করবে। সেই বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্যই তারেক রহমান আজকে বিদেশে থেকেও এই দেশে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে, বাংলাদেশকে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কাজে আমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে যে আমরা যাতে আর কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তের শিকার না হই। প্রিয় বন্ধুরা আমার, সেই কারণে আমরা বলেছি যে নির্বাচনের ব্যবস্থা আমাদের করতে। আরেকটি কথা বলতে চাই, আমাদের মধ্যে সহনশীলতা থাকবে। জিয়াউর রহমান
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন, মাদক মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, দুর্নীতি সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। পাকিস্তান আমলে আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখছি, যেমন আজকে আপনারা মনে করেন যে দুর্নীতির মধ্য দিয়ে আমাদের যে সমাজ ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছিল, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশকে একটি তলাবিহীন ভূমিতে আজকে পরিণত করা হয়েছে। তা না হলে কিন্তু বাংলাদেশ আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেত। কাজেই আমাদেরকে নিজের কথা চিন্তা করলে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি বলেছেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের চিন্তা করতে হবে ব্যক্তির জন্য নয়, আমাদের লোভ লালসাকে ত্যাগ করতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের কাছে যাইতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের সাথে একটি আত্মিক সম্পর্ক স্থাপন করতে হবে। এবং আজকে মনে রাখতে হবে, আমার নেতার আদর্শ যদি বাস্তবায়িত হয়, আপনিও উপকৃত হবে, আমিও উপকৃত হব। খালি একজনের তহবিল পকেট বহরি করার জন্য তো এই রাজনীতি করিনি। আমরা করেছি জনগণের উন্নয়ন করার জন্য, সাথে সাথে আমাদের উন্নয়ন করার জন্য। জনগণকে বাদ রেখে এই দেশে কোনোদিন রাজনীতি হবে না। কাজেই এই জিয়াউর রহমানের আদর্শ, সততার এবং আদর্শকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। আরেকটা বলি, জিয়াউর রহমান মাদকের বিরুদ্ধে কেন বলতেন? আজকে আপনারা লক্ষ্য করবেন, এই দেশটা কে পরিচালনা করে? মধ্যবিত্ত ঘরের সন্তানরা এই দেশ পরিচালনা করে। মুক্তিযুদ্ধ কে করেছে? মধ্যবিত্ত ঘরের সন্তানরা করেছে, কৃষকের সন্তানরা করেছে। আজকে যারা রাজনীতি করেন, যারা ডিসিএসপি হন, বুইলা জানগা, তারা কোন ঘরের সন্তান? কার সন্তান? কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান, নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। আজকে টিউনো সাহেব জিজ্ঞেস করেন, এসিল্যান্ডে জিজ্ঞেস করেন, 12 যারা ডিসিএসপি তারা কার সন্তান? মধ্যবিত্ত ঘরের সন্তান। এই দেশটাকে জাগিয়ে তুলেছে মধ্যবিত্তরা। আমরা ভুলে যাই, এই মধ্যবিত্তকে ধ্বংস করার জন্যই কিন্তু এই মাদকের আমদানি করা হয়েছে। মধ্যবিত্ত ঘরের ধ্বংস করতে পারলেই এই দেশকে একটি ধ্বংসে রূপান্তরিত করা যাবে। আপনারা জানেন, চীনে চিয়াং কাই শেক আফিম দিয়ে মানুষকে ঘুম পাড়াইত। চীন ধ্বংসের পথে গিয়েছিল, সেই চীনকে মাও সেতুং একটি সংগ্রামের মধ্য দিয়ে সেই আফিমখোর চীনকে একটি শক্তিশালী চীনে রূপান্তরিত করেছে, যা বিশ্বের বুকে আজকে শক্তিশালী দেশ হিসেবে দাঁড়িয়েছে, তাই না? আমরাও আমাদেরকেও মাদক দিয়ে আমাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়েছে, বিপদগামী করার চেষ্টা হয়েছে, আমাদের যুবক ছাত্রদেরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আজকে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই দেশ আমাদের, এই দেশ রক্ষা করবে আমাদের লোকেরা, আমাদের সন্তানরা। আমরা থাকবো না একদিন, আমাদের সন্তানরা এই দেশের লোককে দাঁড়াবে, এই দেশকে রক্ষা করবে, এই দেশে কাজ করবে। সেই চিন্তা এবং চেতনার থেকে আপনাদের কাজ করতে হবে। এই জন্য বলি যে মাদকের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনায়ক জিয়া রহমান কাজ করেছে, আমাদের কাজ করতে হবে। সন্ত্রাস কি মানুষের জন্য ভালো? আজকে আপনার আমার পকেটে টাকা নেই, আপনার চাকু মেরে টাকা নিয়ে গেলাম, অমুকে মারলাম, অমুকে ধরলাম, অমুকে কি করলাম, এটা কি দেশ চলে? এই দেশে সন্ত্রাস মুক্ত করে আমরা ভাই ভাই হিসেবে বসবাস করি। একজন আরেকজনের বিপদে দাঁড়াবো, একজন আরেকজনের অসহায় অবস্থা দেখলে তার পাশে গিয়ে দাঁড়াবো। আমরা একজনকে রোগী অবস্থায় দেখলে তাকে সাহায্য করার চেষ্টা করবো। এই তো নিয়ম হওয়া উচিত নাকি? এই তো আমাদের বার্তা তারা করে গিয়েছে। কাজেই সন্ত্রাসকে নির্মূল করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের কাজ নাকি ভাইয়ের আমার? সেই জন্য আমি বলি যে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাসের দিকে আমরা যাবো না, মাদকের দিকে যাবো না, লোভ করবো না, লোভ করবো না। এই জিনিসটা একটা মনে রাখতে হবে। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমাদের মোস্তফা সাহেব বলেছেন যে এই দেশে ইসলামের নাম গন্ধ উঠা যাইতেছিল, ধ্বংস হয়ে যেতেছিল। সংবিধানের আমাদের বিসমিল্লাহ নাই,
সংসদে ওখানে লেখা ছিল না, সব ধুয়ে মুছে ফেলা হচ্ছিল। সেই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিস্থাপন করেছেন। ইসলামকে আমরা 95 জন মুসলমান, সেই মুসলমানের দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান কাজ করেছেন। আমাদেরও সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, ইসলামকে আজকে জাগ্রত করার জন্য কাজ করতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন যে অনেক অন্যায় থেকে আমরা দূরে সরে গেছি। কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলেই নামাজে আসবেন, নামাজ পড়বেন সব সময়, যাতে করে আমাদের মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুমের যে কৃত্য আমাদের মধ্যে আছে যদি কিছু থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। একমাত্র আল্লাহকে ভরসা করতে হবে। আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি তো মৃত্যুর মুখের থেকে ফিরে এসেছি, বাঘের মুখের সামনের থেকে ফিরে এসেছি। একমাত্র কার অবদান? একমাত্র অবদান হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ আর রক্ষা করে নাই। কাজে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রাখতে হবে এবং আমাদের সেইভাবে কাজ করতে হবে। বন্ধুরা আমার, অনেকেই বলে আমাকে যে অনেক দল নাকি আপনার মসজিদে গিয়ে রাজনীতি করে। মসজিদে কি রাজনীতির জায়গা? মসজিদ হলো আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য কাজ করার জায়গা, তাই না ভাই? আমার আল্লাহ তাআলার জন্য যদি কাজ করি, আল্লাহর নির্দেশ পালন করি, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করি, ইনশাআল্লাহ আমরা আপনি আল্লাহর দরবারে আমরা পৌঁছে যাব। অবশ্যই আমরা জান্নাতে যাব। সেই চিন্তা এবং চেতনায় আমাদের কাজ করতে হবে, সেই চিন্তা এবং চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এটা বন্ধুরা আমার, নামাজে যাবেন, ওযু করতে হবে, নামাজে তারপর নামাজে যাবেন, সময় পাবেন না। কাজে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আবারও বলতে চাই, আসুন ভাইয়ের আমার, সমস্ত ভেদাভেদ ভুলে যাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সমস্ত ভেদাভেদ ভুলে যায়, জিয়াউর রহমানের বাংলাদেশ চাই। ভুলে যায়, তারেক রহমানের বাংলাদেশ চাই, বেগম জিয়ার বাংলাদেশ চাই। এবং এই বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশকে আমরা আবার গড়ে তুলবো। এই আবেদন, এই নিবেদন জানিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আরো একটা কথা বলতে চাই। লোভ করবেন না, লালসা করবেন না। বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা সকলেই জেগে উঠবো, আমাদের সন্তানরা জেগে উঠবে, সবাই এক জায়গায় না এক জায়গায় আপনারা প্রতিস্থাপন হতে পারবেন। সকলকে ধন্যবাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।